আগে দেখি পড়েছিলাম আমাদের প্যারাসিটামল। আগে প্যারাসিটামল পড়া হয়েছিল। আচ্ছা, বুঝেছো? নোট লিখে দিয়েছি, ওদের থেকে যারা ছিল উপস্থিত তাদেরকে নিয়ে নেবে যারা ছিল। আগের দিন কারা কারা ছিল? তুলে আসেনি, আগে তুলে আসেনি। এখানে যারা ছিল কেউই আসেনি। মানে এখানে যারা আছে কেউই আসে না, পরীক্ষা ছিল। তাদেরকে প্যারাসিটামলই পড়া ছিল। ওই কি আগে দিয়ে এসেছিলি? ও আসে ঠিক আছে। আরে প্যারাসিটামলই বলছে। এতদিন সব হচ্ছিল, আজকে থেকে অ্যান্টিবায়োটিক শুরু হবে। তার আগের দিন আমরা প্যারাসিটামল পড়িয়েছি, লিখতে দিয়েছি, নিয়ে নেবে। ঠিক আছে, বলেছি ওটা, আর করে দিচ্ছি না, পরে যদি অসুবিধা হয় একদিন বলে দেবো। ঠিক আছে? ঠিক আছে। মেনলি আগের দিন জ্বরগুলো বলেছিলাম। ফিভার কাকে বলে, ফিভার কত ধরনের হয়, হ্যাঁ, কি কি রোগে ফিভার দেখা দেয়, কিরম টাইপের বেশি কিছু ফিভার আছে সেইগুলো সম্বন্ধে বলেছি। তারপরে ফিভারের কন্ট্রোলিং ওষুধ ছিল কি আমাদের হাতে প্যারাসিটামল। প্যারাসিটামলটা পুরো লিখে দিয়েছি। ঠিক আছে? বলো ফিভার কাকে বলে? ঠিক ফিভার বলো। নর্মাল টেম্পারেচার কত? নর্মাল টেম্পারেচার হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট পুরা। অর্থাৎ এটা হচ্ছে মুখের টেম্পারেচার। এটা আমাদের নর্মাল বডি টেম্পারেচার। এক মিটারে হলে 1 ডিগ্রি কমে যাবে। 97.4 ডিগ্রি ফারেনহাইট অ্যাক্সিলারি। আর গ্রামে দেখলে পরে অ্যানাল ক্যানালে যদি দেখি আমরা 1 ডিগ্রি বেড়ে যাবে। 99.4 ডিগ্রি ফারেনহাইট অ্যানাল। এই হচ্ছে নর্মাল বডি টেম্পারেচার। যখন বডি টেম্পারেচার 99 ডিগ্রি ক্রস করে যাচ্ছে তখন তাকে বলছি আমরা ফিভার। ঠিক আছে? তখন তাকে বলছি আমরা ফিভার। এটা হচ্ছে ফিভারের ডেফিনেশন। 99
ক্লিনিক্যালি ফিভারটা মাইল্ড, মডারেট, সিভিয়ার এই হিসাবে ভাগ করা যায়। আর এমনি ফিভারে চরিত্রগত থেকে আমরা ফিভারকে তিনটে ভাগে ভাগ করি। ইন্টার, এমআই, পিটি, ইএনটি, ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট ফিভার বলতে কি, যে ফিভারগুলো আসে কিছুক্ষণ থাকে তারপর একবারে ছেড়ে চলে যায়। এরকম যদি ফিভারের আমরা গ্রাফ করি, এদিকে ধরো বেস্ট টেম্পারেচার 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106 এদিকে এরকম টেম্পারেচার চলছে। ফারেনহাইটে আরেকটা হচ্ছে ডে 1, ডে 2, ডে 3, ডে 4, ডে 5 এরকম দিন চলছে। এটা এলো এরকম হলো 104, আবার নেমে পুরো বেসমেন্টে আবার একদিন হলো না, আবার একদিন পরে আবার এরকম হলো, হচ্ছে আবার হচ্ছে। মানে টেম্পারেচার জ্বরটা আসছে, কিছুক্ষণ স্টে করছে, তারপরে আবার একদম বেস লাইনে চলে আসছে, মানে একবারে ছেড়ে চলে যাচ্ছে। সেইরকম টাইপের বিভাগগুলোকে আমরা বলি ইন্টারমিডিয়েট। বোঝা গেল? আরেকটা ভ্যারাইটি আছে রেমিটেন্ট, আর একটা আছে কন্টিনিউয়াস। রেমিটেন্ট ভ্যারাইটি আর কন্টিনিউয়াস ভ্যারাইটি। রেমিটেন্ট ভ্যারাইটি, কন্টিনিউয়াস ভ্যারাইটি এরা দুটোতেই যখন একবার জ্বর আসে আর ছেড়ে যায়, একবারে ছেড়ে যায়, জ্বর বছর থেকেই যায়। তবে এইগুলো ভ্যারাইটি পার্থক্য কি না, এটা ধরো 90, 100, 101, 102, 103, 104, 105 এরকম জ্বরটা এলো, এসে 104 উঠলো, আবার 103 এ নামলো, আবার 104, 103, 1000, যখন এইরকম ফ্ল্যাকচুয়েশন আসছে, ফ্ল্যাকচুয়েশনটা 1 থেকে 2 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ থাকছে, 2 ডিগ্রি ক্রস করে যাচ্ছে না, তখন সেই টাইপের ফিভারকে আমরা বলবো কন্টিনিউয়াস। রেমিটেন্ট কি দাঁড়াবে, এই যে ফ্ল্যাকচুয়েশন 105 উঠে গেল, আবার 100 দিয়ে নেমে গেল, আবার 104 উঠলো, আবার 101 নেমে গেল। এইরকম যখন ফ্ল্যাকচুয়েশনটা কিন্তু বেশ কাজ করছে না, জ্বর ছেড়ে একবার যাচ্ছে না, জ্বর থেকে যাচ্ছে কিন্তু 104 হচ্ছে, আবার 101 অর্থাৎ এই যে ভ্যারিয়েশন মোর দ্যান 2 ডিগ্রি পায়, যখন 2 ডিগ্রি ফারেনহাইটের নিচে অর্থাৎ 1 ডিগ্রি 1.5 ডিগ্রি ভ্যারিয়েশনে জ্বরটা পার্সিস্ট করছে, তখন তার মধ্যে না কন্টিনিউয়াস, তখন বেসলাইন আসছে। আবার রেমিটেন্টেও কাজ, বেসলাইন কাজ করে না, কিন্তু জ্বরটা ভ্যারিয়েশনটা 2 ডিগ্রি থেকে বেশি। তো এইরকম কন্ডিশনগুলোকে আমরা বলি লেভেল। আবার এটাকে কতগুলো ক্লিনিক্যালি যেগুলো মাইল্ড, মডারেট, সিভিয়ার। মাইল্ড মানে হালকা জ্বর, যেটা 101 এর নিচে, 101 থেকে 103, 4 অবধি মডারেট, 4, 5, 6 যখন চলে যাচ্ছে তখন মাইল্ড, মডারেট। এবার যখন 6 ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে তখন সেই কন্ডিশনটা হচ্ছে হাইপার পাইরেট। হাইপার আইএফআই 105, 106 চলে যাচ্ছে, তখন তাকে বলবো না হাইপার পাইরেট। ঠিক আছে, এছাড়াও কিছু জ্বরের চরিত্রগত ব্যাপার আছে, যেমন ধরো এক ধরনের জ্বর আছে যখন যে বাড়িতে ইনক্রিজ করে, তারপরে 100, তারপরে 101,
বাই ডে এরকম ভাবে ইনক্রিজ করে, তারপরে এই যে একটা প্যাটার্ন দেখো সিরিল মানে স্টেপ ল্যাডার প্যাটার্ন, এটা বলা হয় স্টেপ ল্যাডার প্যাটার্ন। এরকম এটা দেখা যায় টাইফয়েডের ফার্স্ট দিকে, টাইফয়েড ফিভার যেটা হয় তাতে এইরকম থাকতে থাকতে। এছাড়া কিছু ইডাউটিক ফিভার আছে যেখানে টেম্পারেচারটা একটা নির্দিষ্ট দিনে আসছে, যেমন যখন এফেক্টেড হচ্ছে তখন টেম্পারেচারটা আসছে, এখন ওটা একদিনের মাথায়, কোনোটা দুদিনের মাথায়, কোনোটা 3 দিনের মাথায়, কোনোটা 4 দিনের মাথায়, হ্যাঁ এরকম 7 দিনের মাথায়, এরকম জ্বরের সঙ্গে একটা ইরাপশনের সম্পর্ক থাকে। জ্বরটা এলো কাঁধে ম্যাচ হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যায় মনে যেন কমন কোল্ড ইনফেকশন বা ইনফ্লুয়েঞ্জা, নাক দিয়ে জল, চোখ দিয়ে জল। কিন্তু ইরাপটিক ফিভার গুলো, ইরাপশন গুলো ফিভারের এরকম বিভিন্ন টেন্ডেন্সিতে থাকে, ঠিক আছে? যেমন মিজেলসের ইরাপশন ফিভারের কতদিনের মাথায় দেখা যায়, মিজেলসের চিকেন পক্সের ফার্স্ট ডেতেই দেখা যায়, জ্বরও আসে তার 6-7 ঘন্টা বাদে ইরাপশন শুরু হয়ে যাবে একটা, ঠিক আছে? সেই রকম কিছু ফিভার আছে, যেমন ধরো যেটা বলছি আমি মিজেলসের জ্বর যেদিন এলো, হ্যাঁ এরকম জ্বর এসে গেল, জ্বর অনেকটা হলো, তারপর দেখা গেল 4 দিনের মাথাতে সারা শরীরে ছোট 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 র্যাশ। কিন্তু ওর 48 ঘন্টা ফিভারটা আসার 48 ঘন্টা পরে যদি আমি বাক্কাল গ্লুকাস লেভেলটা দেখি, তবে সেখানে যে গালেতে যে আমাদের ওপেনিং অফ দ্য স্যালাইভারি ডাক্ট আছে, প্যারোটিড যে গ্ল্যান্ডটা আছে ওটাকে স্যালাইভারি বলছি, ওখান থেকে একটা ডাক্ট এই গালেতে উন্মুক্ত হয়, তারপরে প্যারোটিড গ্ল্যান্ডের যে সিক্রেশনটা বাক্কাল গ্লুকাস লেভেলে বাক্কাল ক্যাভিটিতে পড়ে, জানো? তারপরে দেখবে সেকেন্ড যে মোলার টিপটা আছে সেল লেভেলে মাঝ বরাবর টর্চ ফেলে দেখবে একটা ছোট্ট ওপেনিং আছে, যেখান থেকে দেখবে বিন্দু বিন্দু রস পড়ছে, একটা তেঁতুল ধরবে ওই রসটা ঝকঝক করে পড়ছে তেঁতুল, ওই ওটাকে বলা হচ্ছে ওপেনিং অফ দ্য প্যারোটিড ডাক্ট। বাক্কাল গ্লুকাস গালে ভেতর দিয়ে টর্চে দেখে দেখা যায়, তার চারদিকে ছোট ছোট টাকা যে স্পট আছে না, মন দেখেছে তো, টাকা ছোট 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 এরকম সাদা ইরাপশন ওই ঘরটাকে ঘিরে বেরো। জ্বরের সময় বিশেষত বাচ্চাদের এইটা অবশ্যই দেখা উচিত, এটা 48 ঘন্টার মধ্যেই ওই চোখে দেখা যায়, তখনও কিন্তু ইরাপশন বেরোয়, থামবে না, শুধু জ্বরটা এসে এই যে স্পটগুলো, এই ইরাপশন যেগুলো বলা হয় কমপ্লিট স্পট, কমপ্লিট স্পট, এইটা যদি তুমি টর্চে করে দেখতে পারো তখনই বুঝে নেবে যে এর আম হবে, এটা দেখে বলে দিতে পারলে আম হবে এবং কালকে পরশু আম হবে। 48 ঘন্টা আগে 48 ঘন্টাকে 2 দিনের মাথায় এটা দেখা, জ্বরটা কবে এসেছে জিজ্ঞেস করে নিয়ে যদি দেখো যে 2 দিন হয়ে গেছে জ্বরটা, তখন ওটা দিতে বুঝতে পারো প্যারাসিটামল খাচ্ছে অথবা কমছে না, ছেলে ঘ্যান করছে, একটা অস্বস্তি হচ্ছে, তাহলে কিছু একটা বেরোবে। এবার সেইটা মিজেলস হতে পারে বা অন্য কোনো জিনিস হতে পারে। তো মিজেলস হলে 2 দিনের মাথায় যদি আসে ওখানটা দেখলে এই কমপ্লিট স্পটটা দেখতে পাবে, তখন তাকে অ্যালার্ট করে দিতে পারবে, বলে দিতে পারবে আমরা আবার কিছু নেই, যে মিজেলস হয়েছে আম বেরোবে, তার বলতো আম বেরোবে পরে এর অস্বস্তি কেটে যাবে।
তো যাই হোক এইরকম বিভিন্ন প্রকারের জ্বর নিয়ে আমি একটা ক্লাস নিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম জ্বর কন্ট্রোল করার জন্য আমাদের হাতের চিকিৎসা মানে ভালো করার জন্য না, জ্বরকে কন্ট্রোল করার জন্য আমাদের হাতে একটা সিম্পটোমেটিক ড্রাগ আছে, দ্যাট ইজ প্যারাসিটামল, লেস সাইড এফেক্ট আর সাইড এফেক্ট কম এবং খুব বেনিফিশিয়াল, যেটাকে আমরা প্রয়োগ করতে পারি। সেইটা নিয়ে প্যারাসিটামলটা বলেছি। এবার প্যারাসিটামল সব লেখানো হয়ে গেছে, ওটা দেখে লিখে হয়ে গেছে। এইবার আমাদের আছে কোর্সে তিনটে অ্যান্টিবায়োটিক আছে। এই যে পেনিসিলিন একটা যেমন ইনসেক্ট অ্যান্টিবায়োটিক, এটা একটা অ্যান্টিবায়োটিকের গ্রুপও বলা হয়, পেনিসিলিন গ্রুপ, বুঝতে পেরেছেন? গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক, তার মধ্যে পেনিসিলিন জি, পেনিসিলিন, কোকেইন, পেনিসিলিন এগুলো হচ্ছে সাধারণত প্রাকৃতিক উপায়ে উৎপন্ন পেনিসিলিন। এছাড়াও আমরা সিনথেটিক উপায়ে পেনিসিলিন যেমন অ্যামোক্সিসিলিন, অ্যাম্পিসিলিন, ডক্সাসিলিন, এই সমস্ত বিভিন্ন পেনিসিলিন গ্রুপের ওষুধগুলোকে সিনথেসাইজ করে তৈরি করা হয়েছে বিভিন্ন ভাবে। তো তোমাদের কোর্সে পেনিসিলিনের মধ্যে পেনিসিলিন গ্রুপটার মধ্যে পেনিসিলিন আছে, অ্যাম্পিসিলিন আছে আর হচ্ছে অ্যামোক্সিসিলিন আছে। এই তিনটে ওষুধ তোমাদের আছে এবং যেহেতু এরা তিনজনে পেনিসিলিন গ্রুপের ওষুধ, সেই জন্য পেনিসিলিন মধ্যে এখানে ক্রিস্টালাইন পেনিসিলিন যেটা পেনিসিলিন জি আর কোকেইন পেনিসিলিন যেটা তোমার ওই ট্যাবলেট বা ক্যাপসুল ফর্মে পাওয়া যায়, 400, 800 যে একটা পাওয়া যায় ওইগুলো। তো ওরালি প্রিপারেশন ওরালি পাওয়া যায়। আর ক্রিস্টালাইন পেনিসিলিনটা আমরা ইনজেকশনের মাধ্যমে ইনজেকশনের মাধ্যমে শরীরে প্রবেশ পাই। ঠিক আছে, ওটা নিয়ে আমি বলবো কতটুকু লিখতে হবে সেটা আমি লিখে দেবো। আর ওই গ্রুপেরই আরো দুটো ওষুধ হচ্ছে অ্যাম্পিসিলিন, অ্যামোক্সিসিলিন। পেনিসিলিন জি বা কোকেইন পেনিসিলিন এরা কি হয়, এই যে আমাদের স্টমাক আছে না, স্টমাকের যে অ্যাসিড ব্যারিয়ার আছে, এইখানে অনেকটা ওষুধ নষ্ট হয়ে যায়। দুধ দিয়ে দিলে পরে পেনিসিলিনকে দুধ দিয়ে দিলে কি হয়, অ্যাসিড ব্যারিয়ার অনেকটা নষ্ট করে দেয়, ফলে যতটা আমার কাজের জন্য দরকার ততটা ওষুধ দিয়ে পৌঁছায়, তার ফলে জীবাণুগুলো খুব একটা কন্ট্রোল করা যায়। সেই জন্য প্রাকৃতিকভাবে উৎপন্ন পেনিসিলিনকে সাধারণত ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়, যাতে কিনা ওটা যতটা দরকার ততটা পরিমাণে ডাইরেক্ট রক্তের মাধ্যমে শোষিত হয়ে কাজটা করতে পারে। বুঝে গেল? আর এই যে এইগুলো যেখানে কন্ট্রাইন্ডিকেট করছে, পেনিসিলিন সব জায়গাতে দেওয়া যায় না, কিছু কিছু জায়গাতে কন্ট্রাইন্ডিকেট করে বা তোমার ইনজেকশনের মাধ্যমে দিতে চায় না, ভয় পাচ্ছে, যাকে আমাকে ওরাল রূপে দিতে হবে, সেই ক্ষেত্রে আমাদের থাকে অ্যাম্পিসিলিন, অ্যামোক্সিসিলিন। এগুলো তোমার গ্যাস্ট্রিক ব্যারিয়ার বা গ্যাস্ট্রিক জুসে নষ্ট হয় এই সিনথেটিক প্রিপারেশন পেনিসিলিন। ঠিক আছে, তো আমরা আজকে পেনিসিলিনটা লিখে নেবো। পেনিসিলিনটা লিখে নাও একটুখানি, কিসে কিসে পেনিসিলিনটা ঠিক মতো লিখতে পারলে আমাদের অ্যাম্পিসিলিন, অ্যামোক্সিসিলিন অনেকটাই ঠিক আছে। ঠিক আছে, লেখো পেনিসিলিন। দেখো আলেকজান্ডার ফ্লেমিং নামক বিজ্ঞানী পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক থেকে, নোটেটাম তাই তো? হ্যাঁ, নোটেটাম নামক ছত্রাক থেকে পেনিসিলিন আবিষ্কার করে। পেনিসিলিন নাম পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক। আবিষ্কার
কাজে এটি একটি ব্যাকটেরিয়া ধ্বংসকারী ঔষধ। এই ওষুধটি সাদা রঙের গন্ধহীন পাউডার, যাহা জলে দ্রবণীয়। যাহা জলে দ্রবণীয়। এবার লেখো এই ঔষধগুলি ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের নিচে যে বাইন্ডিং প্রোটিন থাকে, বাইন্ডিং প্রোটিন, সেগুলোকে নষ্ট করে দেয় এবং জীবাণুকে ধ্বংস করে। কোষপ্রাচীরের নিচে যে বাইন্ডিং প্রোটিনটা থাকে তাকে ধ্বংস করে জীবাণুটাকে ধ্বংস করে, মানে ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে। ইহা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ উভয় ধরনের ব্যাকটেরিয়াকেই ধ্বংস করতে পারে। ইহা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ উভয় ধরনের ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে। ঠিক আছে, এইবার লেখো ব্যবহার, মানে ইন্ডিকেশন। when should it be used, কোন ক্ষেত্রে ইন্ডিকেশন? হ্যাঁ, when should it be used, কোন ক্ষেত্রে এটি ব্যবহার করবে, বা ইন্ডিকেশন, এক কথায় বলে ইন্ডিকেশন। কিসে কিসে এই ওষুধটি ব্যবহার করবে, সোজা হিসাব। 1 নম্বর লেখো দেখো 1 নম্বর লেখো স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন। স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন যেমন ফ্যারিঞ্জাইটিস, ফ্যারিঞ্জাইটিস, যেমন ফ্যারিঞ্জাইটিস, স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন যেমন ফ্যারিঞ্জাইটিস, ল্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস, মেন্ডেলিয়ার ইনফেকশন, এগুলো সবই স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনে হয়। ফ্যারিঞ্জাইটিস, ল্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস, মেন্ডেলিয়ার ইনফেকশন, tonsillitis, middle ear infection, মধ্য কর্ণের ইনফেকশন,
মিডিল ইয়ার ইনফেকশন, রিউম্যাটিক ফিভার, ওটা একটা স্ট্রেপ্টোককাল ইনফেকশন। প্রভৃতি ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। বিভিন্ন প্রকার স্ট্রেপ্টোককাল ইনফেকশনে ব্যবহৃত হয়। অনেকগুলো আমি উদাহরণ দিলাম, তোমাদের যথা মনে করে তটাই দিবে। যদি শুধু ফ্যারিঞ্জাইটিস মনে করে ফ্যারিঞ্জাইটিস, এইগুলো সবই স্ট্রেপ্টোককাল ইনফেকশন। ফ্যারিঞ্জাইটিস, লাইনজাইটিস, টনসিলাইটিস, মিডিলিয়ার ইনফেকশন, রিউম্যাটিক ফিভার, স্কারলেট ফিভার সব স্ট্রেপ্টোককাল ইনফেকশনে হয়। ঠিক আছে? তো এইগুলো যতগুলো মনে থাকবে লিখবে, এইগুলোর ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহৃত হয়। 1 নম্বর। 2 নম্বর লেখো, 2 নম্বর নিউমোকক্কাল ইনফেকশন। নিউমোকক্কাল, PNEUMO, নিউমোকক্কাল, COCCAL, নিউমোকক্কাল ইনফেকশন। যেমন নিউমোকক্কাল ইনফেকশনে যেমন 2-4টে রোগ হয় তাদের নাম করে দেবে। যেমন হচ্ছে নিউমোনিয়া, যেমন হচ্ছে নিউমোনিয়া নিউমোকক্কাল ইনফেকশনে হয়। মেনিনজাইটিস নিউমোকক্কাল ইনফেকশনে হয়। মেনিনজাইটিস যেমন নিউমোনিয়া, মেনিনজাইটিস, অস্টিওমাইলাইটিস, হ্যাঁ OSTEO, অস্টিওমাইলাইটিস, MYLITIS, অস্টিওমাইলাইটিস প্রভৃতি রোগেও এই ওষুধ দ্বারা চিকিৎসা করা হয়। লিখতে পেরেছ? এবার 3 নম্বর সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, STD, যেমন গনোরিয়া, সিফিলিস প্রভৃতি রোগেও এই ওষুধটি ব্যবহৃত হয়। প্রভৃতি রোগের চিকিৎসায়, হ্যাঁ যেমন গনোরিয়া, সিফিলিস প্রভৃতি রোগের চিকিৎসায় এই ওষুধটি ব্যবহৃত হয়। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেমন গনোরিয়া, সিফিলিস প্রভৃতি রোগেও এই ওষুধটি ব্যবহৃত হয়। হয়েছে? এবার লেখো 4 নম্বর ডিপথেরিয়া। ডিপথেরিয়া, টিটেনাস, ডিপথেরিয়া, টিটেনাস, গ্যাস গ্যাংগ্রিন। ডিপথেরিয়া, টিটেনাস, গ্যাস গ্যাংগ্রিন, GAS, গ্যাস গ্যাংগ্রিন, GANGRIN, গ্যাংগ্রিন। প্রভৃতি রোগের চিকিৎসায় এই ওষুধটি ব্যবহৃত হয়। প্রভৃতি রোগের চিকিৎসায় এই ওষুধটি ব্যবহৃত হয়। হয়েছে? এবার লেখো 5 নম্বরে রিউম্যাটিক আর্থ্রাইটিসের চিকিৎসায়, রিউম্যাটিক আর্থ্রাইটিস, রিউম্যাটিক আর্থ্রাইটিস রোগের চিকিৎসাতেও এর ব্যবহার আছে। রিউম্যাটিক আর্থ্রাইটিসেও এই ওষুধটির ব্যবহার আছে। হয়েছে? বুঝতে পেরেছ? এবার লাস্ট লেখো অ্যাবসেস। অ্যাবসেস মানে পোড়া, অ্যাবসেস, কার্বঙ্কল, বয়েল, অ্যাবসেস, কার্বঙ্কল, বয়েল, অ্যাবসেস, কার্বঙ্কল, বয়েল, সফট টিস্যু ইনফেকশন,
সব কিছু ইনফেকশন যেমন কাটিং উন্ড, ল্যাসেরেশন এইসব প্রভৃতি ক্ষেত্রেও এই অ্যান্টিবায়োটিকটা ব্যবহার আছে। এবার দেখো how it is supplied and given to the patient. How it is supplied and given to the patient. দেখো একটি ইনজেকশন হিসাবে ইনজেকশন হিসাবে 6 লাখ, 12 লাখ, 24 লাখ ইউনিট ভায়াল হিসাবে পাওয়া যায়। 6 লাখ, 12 লাখ, 24 লাখ। হ্যাঁ, 6 লাখ, 12 লাখ, 24 লাখ ইউনিট ভায়াল হিসাবে পাওয়া যায়। ঠিক আছে, এছাড়াও ট্যাবলেট হিসাবে 200, 400, 800 পাওয়ার হিসাবে পাওয়া যায়। 200, 400, 800 এমজি নয় কিন্তু পাওয়ার, 800 এমজি তো না এমজি নয়, এমজি ভুল করবে, এটা হচ্ছে পাওয়ার। ঠিক আছে, 200 পাওয়ারের মানে হচ্ছে সেখানে 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট পেনিসিলিন আছে। হ্যাঁ, 400 পাওয়ারে 4 লাখ আছে, 800 পাওয়ারে 8 লাখ আছে ইন্টারন্যাশনাল ইউনিট। আইইউ কথাটা লিখতে হবে, এগুলো এমজি নয়, এগুলো পাওয়ার হিসাবে পাওয়া যায়। ট্যাবলেট 200, 400, 800 পাওয়ার হিসাবে পাওয়া যায়। এবং এইটুকু আমরা জানি যে 200-র মধ্যে ইকুইভ্যালেন্ট টু 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, 400 ইকুইভ্যালেন্ট টু 4 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, আর 800 ইকুয়াল টু 8 লাখ। কিন্তু ঘটনা হচ্ছে যখন এটা পেরিয়ার দিয়ে খাওয়াবো, মানে মুখ দিয়ে খাওয়াবো, তখন কতটা যে এখানে নষ্ট হয়ে যাবে তার হিসাবটা কেউ বলতে পারবে। তার ফলে কতটা গিয়ে যে জীবাণুদের সঙ্গে লড়াই করবে তার ঠিক হিসাবটা আমরা মৌখিকভাবে পাই না। সেই জন্য অধিকাংশ ক্ষেত্রে পেনিসিলিন দিকে ক্রিস্টালাইন ফর্মে, ইনজেকশন ফর্মে এটা আমরা ডাইরেক্ট কার্ডের মধ্যে দিই, যাতে পরিমাণটা মাত্রাটা আমরা নিজেদের হাতে রাখতে পারি। বুঝে গেল? এইবার লেখো ডোজটা কিভাবে দেবে, কতটা পরিমাণে দেবে। ডোজ লেখো, একটা এজ লেখো, ডোজ লেখো আর টাইম, পরপর 3টে পাশাপাশি লেখো, তাহলে সুবিধা হবে। এজ, ডোজ, টাইম, মানে ডিউরেশন। এজ, ডোজ, ডিউরেশন, এজ, ডোজ, ডিউরেশন, এজ, ডোজ, ডিউরেশন হলো। এইবার লেখো এজের তলায় লেখো বিলো 1 ইয়ার্স, এজের নিচে লেখো বিলো 1 ইয়ার্স, ডোজে লেখো 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। ডিউরেশনে লেখো বিডি ইনটু 7 ডেজ, বিডি মানে দিনে 2 বার করে 7 দিন হলো। বিলো 1 ইয়ার্স লিখলে যে সেখানে 1 লাখ ইন্টারন্যাশনাল লিখলে, ডিউরেশনে লিখলে বিডি ইনটু 7 ডেজ। ঠিক আছে, এবার তারপরে এটা লিখবে 1 থেকে 5 বছর এজে, 1 to 5 ইয়ার, 1 to 5 ইয়ার্স। ডোজের নিচে লেখো 2.5 থেকে 3 লাখ, 2.5 to 3 লাখ 3 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। আইইউ। হ্যাঁ, আইইউ। ডিউরেশনে লেখো বিডি ইনটু 7 ডেজ, দিনে 2 বার করে 7 দিন। এইবার লেখো 6 থেকে 12 এজে, 6 to 12 ইয়ার, এজের 3 নম্বর লাইনে লিখছো 6 থেকে 12 বছরের বাচ্চাদের কতটা লাগে, 5 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। 5
5 lakh. ডোজ হচ্ছে 5 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, আর ডিউরেশন হচ্ছে বিডি ইনটু 7 ডেজ। বিডি ইনটু 7 ডেজ সব এক, ডিউরেশনটা এক। এইবার লেখো অ্যাডাল্ট 10 থেকে 12 লাখ 10 to 12 lakh. 10 to 12 lakhs IU BD into 7 days। আবার বলছি হ্যাঁ, ওপর থেকে একদম বিলো 1 ইয়ার্স লিখছো, ডোজে লেখো 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট লিখেছো, আর ডিউরেশনে লিখো BD into 7 days। প্রথম লাইনটা হয়ে গেল, তারপরের লাইনে লিখছো 1 থেকে 5 বছর, সেখানে লিখছো 2.5 থেকে 3 লাখ, আর একে লিখছো বিডি ইনটু 7 ডেজ হয়ে গেল। 3 নম্বর লাইনে লিখছো 6 থেকে 12 বছর 5 লাখ, এখানে লিখছো বিডি ইনটু 7 ডেজ। তারপরে লাস্টের লাইনে লিখছো অ্যাডাল্ট 10 থেকে 12 লাখ বিডি ইনটু 7 ডেজ হলো। এইবার লেখো মুখে খাওয়ার ওষুধ, ওরাল ওষুধ বড়দের ক্ষেত্রে মুখে খাওয়ার ওষুধ বড়দের ক্ষেত্রে 400 থেকে 800 পাওয়ারের ট্যাবলেট, 400 থেকে 800 পাওয়ারের ট্যাবলেট দিনে 3 বার করে 7 থেকে 10 দিন খাওয়ানো যেতে পারে। দিনে 3 বার করে TDS into 7 to 10 days, 7 থেকে 10 দিন প্রয়োজন মতো খাওয়াতে হবে। আর ছোটদের ক্ষেত্রে মানে এটাকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, শুধু একটা হচ্ছে অ্যাডাল্ট ডোজ, আর একটা ছোটদের ক্ষেত্রে আছে 2 লাখ ইউনিট, মানে হচ্ছে 200 পাওয়ারের ট্যাবলেট দিনে 2 বার করে 7 থেকে 10 দিন খাওয়ানো যেতে পারে। BD বিডি into 7 days to 7 to 10 days, 7 days, তাই তো? হ্যাঁ 7 to 10 days, 7 to 10 days. ঠিক আছে। এইবার খাওয়ানোর পরে সাইড এফেক্ট দেখা দিতে পারে, সেই সাইড এফেক্টে লেখো সাইড এফেক্ট বাচ্চাদের 200 পাওয়ারের আর বড়দের 400 থেকে 800 পাওয়ার, 7 থেকে 10 দিন খাওয়ানো, দিনে 3 বার, ঠিক আছে। এবার লেখো সাইড এফেক্ট। ইনজেকশনের ক্ষেত্রে ইনজেকশনের স্থানে যেখানে ইনজেকশন দেওয়া সেখানে যন্ত্রণা হতে পারে, যদি হাইপার সেন্সিটিভিটি থাকে, যদি হাইপার সেন্সিটিভিটি বা অ্যালার্জি থাকে তবে অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে, এটা খুব ডেঞ্জারাস। এক্ষেত্রে অপারেশন অফ চেস্ট হতে পারে, চোখাতে পারে, শ্বাস বন্ধ হয়ে যেতে পারে, এগুলোর ক্ষেত্রে মারাও যেতে পারে। সেই জন্য অলওয়েজ স্কিন টেস্ট করে দেখে নেওয়া হয়, যাদের মানে আননোইং কেস। যেখানে নোয়িং সেখানে তো গল্প নেই, আগে করেছে কনসেন্ট্রেশন হচ্ছে, তোমায় দেখে দেখছো হ্যাঁ আমিও ইনজেকশন করেছে, জিজ্ঞেস করেছো তো। পেনিসিলিন যখন প্রথম ইন্ট্রোডিউস করে তখন পেনিসিলিন ক্রিস্টালাইন পেনিসিলিন যে প্রিপারেশন করা হয়, মানে ওরা কোনো সাদা রঙের পাউডার একটা ফাইলে থাকে, ধরুন 6 লাখ বা 12 লাখ যাই নিচ্ছে, এবার সেখানে একটা জল দেওয়া থাকে, সেই জলটা ওই পাউডারটার মধ্যে মিক্স করে এরকম বানানোর পর ওটা লিকুইড হয়ে গেল, ওখান থেকে 0.1 ml নিয়ে স্কিনের মধ্যে দেওয়া হয়, দিয়ে দেখা হয় কোনো রিয়াকশন হচ্ছে কি। যদি চচ্চর করে হুইল মানে আর কি বাড়তে থাকে তবে জানবে স্কিন রিয়াক্ট করছে। উইদিন 1 ঘন্টার মধ্যে যদি 5 মিলিমিটার স্প্রেড করে চলে যায় তার মানে পেনিসিলিনে অ্যালার্জি আছে, তার মানে একে পেনিসিলিন দেওয়া যাবে না, ওই ইনজেকশনটা ওকে করতে হবে।
আর যদি দেখা যায় যে যেখানে পুশ করলাম সেখানেই শুধু ছোট্ট মতো একটা পুষ্কুলি হয়েছে, খুলেছে কাঠকুটে কামড়াবার মতো, ওটা স্প্রেড করছে না, 8 ঘন্টা হয়ে গেল তাও স্প্রেড করছে না, তাহলে জানলে আর কিছু দেওয়া যাবে। মোটামুটি এটা 5 মিনিটে তুলে যাবে। যার অ্যালার্জি আছে 5 মিনিটের মধ্যে উঠ করে স্প্রেড করবে। ঠিক আছে, তখন আমাদের অন্য ড্রাগসে যেতে হবে, ওই ড্রাগটা বুঝা গেল। সেই জন্য পেনিসিলিন ফার্স্ট ইন্ট্রোডিউস করতে গেলে হাইপার সেনসিটিভিটি টেস্ট করে দিতে হবে। আর যদি দেখা যায় যে পেনিসিলিন নেয় নিয়মিত, তাকে আগে দেওয়া হয়েছে, নেওয়া হয়েছে, সেখানে কোনো ইতিহাস নেই, অ্যালার্জির কোনো ইতিহাস নেই, তাকে আমাদের টেস্ট করতে লাগবে। তার সে যদি পেনিসিলিন নিয়েছে, পেনিসিলিন দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, অ্যালার্জির জন্য যেটা আছে সেগুলো দিতে পারো, তবে ওটা যেহেতু আমি মেনটেনেন্স ডোজে দিয়েছি, না দিলেও ওটা একটা টাইম পর ভুলিয়ে ওটার কোনো দরকার। কিন্তু যদি কোনো ওষুধকে অ্যালার্জি দেখা দেয় তখন আমাকে অ্যালার্জি জানাবে। এখানে তোমার অ্যান্টি অ্যালার্জিক যে অ্যান্টিহিস্টামিনিক ওষুধ তার সঙ্গে স্টেরয়েড, এই দুটো জিনিস সাথে অ্যালার্জিকে কমাতে পারে। সেই জন্য অবশ্যই আমরা ইউজ করি, ডেক্সামিথাসোনকে ইউজ করি যখনই অ্যালার্জিক রিয়াকশন হয়। সিটিজি, ডেক্সামিথাসোন, সিটিজি, এইসব অ্যান্টি অ্যালার্জি মানে হাইপার সেনসিটিভিটি যে ওষুধগুলো আছে, যেগুলো হচ্ছে তোমার মিক্সিং মানে হচ্ছে হিস্টামিনকে নিউট্রালাইজ করতে পারে, অ্যান্টি হিস্টামিনিক ওভারঅল সেই ওষুধ তার সঙ্গে স্টেরয়েড একসাথে মিশিয়ে তাকে ইঞ্জেকশন খাওয়ানো, যেমন সিরিয়াস কন্ডিশন হলে ইউজ করা। ঠিক আছে, তো দেখো ইনজেকশন কিন্তু জমে যায় খুব খারাপ। আর পেনিসিলিন জমে যায় তো কিছু টেকনিক আছে, জমে না, ও আসলে গাঢ় হয়ে যায়। আর সেই জন্য দুটো নিডিল লাগে। তুমি যখন দেবে তার একটা মোটা নিডিল পাওয়া যায়, তোমার কিনতে হবে ওটা। আর যখন তুমি বানাবে তখন এমনি আমাদের যে ডিসপোজেবল আছে ওইতে বানানো যাবে, কিন্তু ওই ডিসপোজেল দিতে পারবে না। ওই ডিসপোজেল ট্রেনে যখন দিতে হবে আটকে গেছে, যাচ্ছে না, চাম খেয়ে গেছে। সেই জন্য তোমাকে আগে থেকে ওদিকে বলে দিতে হবে যে ওর মোটা একটা নিচে কিনে দেবে। আমরা ঘুরে নিয়ে এবার ওই ডিসপোজ থেকে ওই যে ডিসপোজেবল সিলিন্ডারটা ফেলে দিয়ে ওই মোটাটা গেঁথে নিয়ে ওর ওষুধটাকে ড্রপ করে ডিপ মাসেলসে দিয়ে আবার খাওয়া। সাধারণত এই সমস্ত জায়গায় পার্টাল মাসেল সাধারণত গ্লুটিয়াল রিজিয়নকে চয়েস করা হয় এবং তার ডিপে দেওয়া সুপারফিশিয়ালি দিয়ে পরে অ্যাক্সিসটা আরো ঝামেলা হবে, সেই জন্য বলা তো সাইড এফেক্টে ফার্স্ট কি করলাম, ইনজেকশন স্থানে যন্ত্রণা হয়, যন্ত্রণা হতে পারে 1, 2 হচ্ছে হাইপার সেনসিটিভিটি থাকলে অ্যালার্জি দেখা দিতে পারে বা অ্যালার্জি রিয়াকশন দেখা দিতে পারে। 2, 3 নম্বর লেখো মুখে খাওয়ার ক্ষেত্রে, ওরাল ইউজের ক্ষেত্রে নসিয়া এবং ভমিটিং এবং গ্যাস্ট্রিক ডিরেঞ্জমেন্ট দেখা দিতে পারে। এবার সাবধানতা প্রিকশন ওই একটাই, যে হাইপার সেনসিটিভিটি আছে কিনা সেটা জেনে নিতে হবে। সেই জন্য এটি প্রথম ইউজ করার ক্ষেত্রে অ্যালার্জি টেস্ট করে তবে ওটা হচ্ছে সাবধানতা। সাবধানতা দেখো, হাইপার সেনসিটিভিটি এবং অ্যালার্জি থাকলে পেনিসিলিনে যদি হাইপার সেনসিটিভ অ্যালার্জি থাকে তাহলে সেক্ষেত্রে এটি দেওয়া উচিত নয়। আর যদি জানা না থাকে পেনিসিলিনে অ্যালার্জি আছে কিনা সেক্ষেত্রে স্কিন টেস্ট করে জেনে নিতে। এই দুটো কথা বলে, যদি হাইপার সেনসিটিভিটি বা অ্যালার্জি থাকে তবে এই পেনিসিলিন ওই রোগীকে দেওয়া উচিত নয়। সেই জন্য আননোন রোগীদের ক্ষেত্রে স্কিন টেস্ট করে নিয়ে তারপর পেনিসিলিন প্রয়োগ করা উচিত। এটাই হচ্ছে তোমার সাবধানতা।
তারপরে তোমাদের এই পার্টের মধ্যে প্যারাসিটামল আর পেনিসিলিন এই দুটো লেখা হয়ে গেল। এরপরে তোমাদের অ্যাম্পিসিলিন এবং অ্যামোক্সিসিলিন পরের ক্লাসে আমি শিখিয়ে দেবো। যেহেতু এটা পেনিসিলিনটা লেখা হয়ে গেল, এরই মতো দুটো ওষুধ, কারণ এটা পেনিসিলিনেরই ডেরিভেটিভ। তো সেগুলো লিখে দিয়ে আর এত স্টুডেন্ট কমার্স থেকে না এত সব স্টুডেন্টসকে কোথায় গেল তারা? ডাক্তার হয়ে গেছে? ডাক্তার হয়ে গেছে স্যার। তাহলে তো খুব ভালো। প্র্যাকটিস করতে আমি দেখতে করছে ওরা প্র্যাকটিস তো 6 দিন করছে, এখানে তো একদিন মাত্র হতে পারে। হ্যাঁ 6 দিন করে তো প্র্যাকটিস করছে। এবার আজকেও করতে পারবে। আজ এখানে কত তবু সবাই একটা দেখে 4 ঘন্টা সকালে তো প্র্যাকটিস করে আসবে, আবার বাড়ি গিয়ে প্র্যাকটিস করবে। বন্ধ থাকে, বেশি হয়। আচ্ছা রবিবার ইমার্জেন্সি বন্ধ থাকে?